আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর দিতে ৩১ ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণাপত্র। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর তা পরিষ্কার করতেই বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমন্বয়করা। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস। মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ২৪-এর বিপ্লব ৭১-এর মতো বেহাত হতে দেয়া যাবে না। ২৪-এর এই বিপ্লব আমরা ৯০-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, ৬৯-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা ৭১-এর মতো আমাদের এই ২৪-এর রক্ত ঝরা, ২৪-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। সমন্বয়ক সার্জিস আলম জানান, এটি কোনো দলমতের নয়, এটি হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর দিয়ে নেসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির নামে কোনো রাজনৈতিক দল হবে না। যারা এখানে আছেন তারা যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারে বলে জানান সমন্বয়করা। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি জানান, এটিকে সরকার বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখতে চায়। এদিকে অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সেলিম মালিকের রিপোর্ট। আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিন বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এই ঘোষণাপত্র দেবে তারা। এ বিষয়ে সরকারের সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে প্রেস সচিব জানান, এটি পুরোপুরি বেসরকারি উদ্যোগ। যারা এটাকে প্রাইভেটলি যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। এ সময় উপপ্রেস সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রস্তুত করেছে কমিটি। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেটি দেবেন সদস্যরা। এবং এই ক্রাইম সেন্টার তদন্ত করতে হবে এবং তদন্তটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটা চালাচ্ছে। সচিবালয়ের মতো একটা 2 পয়েন্ট ইনস্টলেশন, যেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার ফলে দেশের অনেক বড় দেশের যে বড় একটা বিপর্যয় হয়েছে, এটা দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রোটেক্টেড এরিয়া। এদিকে অন্য একটি অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে। প্রায় ৩,০০০ প্লাস অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে, এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই ৩,০০০ প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। তিনি জানান, শেখ হাসিনা সরকার আমলে ৩,০০০-এর বেশি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল, যার বড় একটি অংশই সাংবাদিক ছিলেন না। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে। ২৪-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধীরা, এমন অভিযোগও করেন মির্জা আব্বাস। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। দলটির বিরুদ্ধে রক কাটা ও ব্যাংক দখলের অভিযোগ আনেন তিনি। বিস্তারিত নাজিব ফরাইজের রিপোর্টে। রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য, তবে শহীদদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে কবর দেওয়া হবে বলা ঠিক নয়। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। কথাটা এইভাবে বলা কি ঠিক হলো? এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। তিনি আরো বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না, শুধু নির্বাচন ও ভোটাধিকার চায়। কেউ যদি ভাবেন সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করব, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। শেখ হাসিনা চলে গেলেও আওয়ামী লীগের পেতাত্তারা সচিবালয়ে বসেই আগুন ও আনসার বিদ্রোহের মতো ঘটনাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, তারা প্রশাসনে থাকলে এমন আরো অনেক ঘটনা ঘটবে। কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব কেন? জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করা হচ্ছে। ৫ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না, আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আহ্বান রাখছি। ধন্যবাদ। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেছে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। এদিকে ৩ দফা দাবিতে জাহাঙ্গীর গেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। এসব সড়ক অবরোধ করায় রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। শরীয়ত খানের রিপোর্ট। ভাতা বৃদ্ধির দাবিতে গত রোববার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সেদিন বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের আশ্বাসে রাস্তা ছেড়ে দেয় তারা। তবে সুরাহা না হওয়ায় ১ সপ্তাহ পর ফের শাহবাগ মোড় অবরোধ করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এতে যোগ দেয় বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক। ৩০,০০০ ২৫,০০০ টাকা আমাদের সম্ভব না। আমাদের একটাই দাবি, আমাদের ভাতা ৫০,০০০ করা হোক, অথবা নবম গ্রেড সকল সুযোগ সুবিধা সহ করা হোক, এটাই আমাদের দাবি। চাচ্ছি যে যেন একটা সমপর্যায়ে আসে, যাতে করে আমরা সার্ভাইভ করতে পারি অন্তত। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব। এদিকে শাহবাগ মোড় বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। প্রায় ২ ঘন্টা অবরোধের পর সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সড়ক থেকে সরে যায় তারা। সুবিচারের একটা পরিবেশ তৈরি হয়েছে। একই দিনে রাজধানীর ২ স্থানে সড়ক অবরোধের কারণে দিনভর যাতায়াতের ভোগান্তি পোহায় নগরবাসী। শরীয়ত খান, RTV, ঢাকা।
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত না দেবার বিষয়ে যা জানা যাচ্ছে তা নিয়ে বাংলাদেশ কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না, এমন কথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকার নতজানু পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিল, আর বর্তমান অন্তর্বর্তী সরকার চায় বাস্তবসম্মত নীতি। তবে সেক্ষেত্রে শক্তি ও সামর্থ্য দুটোই বাড়াতে হবে। মাহফুজ আলম আরও জানান, সরকারের পরিবর্তনের সাথেই যেন পররাষ্ট্রনীতির রদবদল না হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো দলের নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক সেটাই চায় অন্তর্বর্তী সরকার। এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগমেটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। ডাল ভাতের কারণে পিলখানায় গণহত্যা হয়নি, এর মাধ্যমেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি প্রথম আঘাত বলে মন্তব্য করেছেন স্বজন হারানো সদস্যরা। বিডিআর গণহত্যাকাণ্ডে গঠিত নতুন কমিশনের প্রতি সর্বোচ্চ আস্থা রেখে দোষীদের বিচার ও নির্দোষদের কারামুক্তির দাবি করা হয়। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন। এতে উপস্থিত হন হত্যাকাণ্ডের শিকার মানুষদের পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা। অংশ নিয়ে পরিবারের সদস্যরা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের স্মৃতির কথা তুলে ধরেন। এটা কোনো বিদ্রোহ না, তৎকালীন সরকার এটা একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছেন, যে হত্যাকাণ্ডে আমার 57 সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জনকে শহীদ করেছেন। তোমাকে তুই 9 মাস আমি কোনো টাইম দিতে পারিনি, 2 মাসের ছুটি নিচ্ছি, তোমাকে আর বাবুটাকে আমি অনেক সময় দেব। এই চলে গেল বিদায় নিয়ে, এবং পরের দিন থেকে সত্যি সত্যি এই মানুষটা আর আমার সামনে ছিলেন না। ফ্যাসিবাদী শাসক বিডিআর হত্যাকাণ্ডের দিনে বিপিএল আয়োজন করে জাতিকে ভুলিয়ে রাখার চেষ্টা করত বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। বলেন, ধামাচাপা দেওয়ার নানান অপচেষ্টার কথা। যখনই 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি আসতো, আমাদের কাছাকাছি হতো, হঠাৎ করে দেখবেন তখন ক্রিকেটের মৌসুম, একটা ক্রিকেট দিয়ে জাতিকে ভুলিয়ে দেওয়া হতো। এটা সেনাবাহিনী প্রধান, এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে। সেনাবাহিনীটা শেষ হয়ে যায়, দেশটা শেষ হয়ে যাবে। আমার মনে হয় মজ্জাগতভাবে তিনি খুনি, আর সেই জন্যই তার নামে লেখা এখন ঢাকার পোস্টারে যেখানে যান দেয়ালে দেখবেন খুনি হাসিনা। এটা কি আমি দিয়েছি? এটা সাধারণ মানুষ দিয়েছে। তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, কমিশন প্রধানের প্রতি সর্বোচ্চ আস্থা রয়েছে তাদের। আপনার বক্তব্যে পিলখানা হত্যা সহ বাহিরের সকল ইউনিটের কথা উঠে আসায় আমাদের বাহিরের ইউনিটের সকল ক্ষতিগ্রস্ত বিডিআরের মনের সংখ্যা দূর হয়েছে। সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি ও নির্যাতিত সদস্যদের মুক্তির দাবি তোলা হয়। কোর্টের দিন স্থায়ী মুক্তি বা জামিন দেওয়ার আবেদন। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছে। বেলা 11:30টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস শেরপুরের ভাতশালা ইউনিয়নের জুড়া পাম্প এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়। তাদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এদিকে ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় ব্যাপারী পরিবহনের বাস মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বীমার 49তম শরিয়া কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে শরিয়া কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালি উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোর্শেদ আলম, শরিয়া বোর্ড সদস্য ডক্টর এম শমশের আলী, সদস্য ডক্টর মাওলানা কাফিল উদ্দিন সরকার সালে, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড CFO প্রবীর চন্দ্র দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে ব্যবসায়িক সাফল্যের জন্য সাফা গোল্ড অ্যাওয়ার্ড সহ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ডের সদস্যরা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT এর আন্তর্জাতিক সম্মেলন হলে মেশিন লার্নিং ইন প্র্যাকটিস আক্রস অস্ট্রেলিয়ান ইন্ডাস্ট্রির শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভাইস চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে বিউটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার BRIC সেমিনারটি আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত গবেষক ডক্টর আশফাকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি BUBTর উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শওকত আলী বলেন, সর্বদা নতুন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই বিশ্ববিদ্যালয়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।